হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ লার্নিং। আমি অজয় বিশ্বাস 2018 সালের মিসলেনিয়াস সার্ভিস এক্সামিনেশনের মাধ্যমে কনজিউমার ওয়েলফেয়ার অফিসার পদে সিলেক্ট হয়েছি। তো আজকে আমি তোমাদের সাথে স্ট্যাটিক জিকের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো ভারতীয় ধর্ম, দর্শন এবং সাহিত্য চর্চা। যারা মিসলেনিয়াস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, এছাড়াও অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি আমার ভিডিওগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে। তো দেখো, প্রথমে ভারতীয় ধর্ম অর্থাৎ ভারতের যে বিভিন্ন ধর্ম রয়েছে সেই ধর্ম সম্পর্কে ডিটেলসে আমরা জেনে নেব এই ভিডিওতে। মিসেলিনিয়াস পরীক্ষা থেকে কিন্তু বিভিন্ন এই টপিকের উপরে কিন্তু প্রশ্ন এসেছে বিভিন্নভাবে, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে হিন্দু ধর্ম। কি কি পয়েন্ট রয়েছে দেখো। ভারতের সনাতন হিন্দু ধর্ম বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্ম। পয়েন্টসগুলো মনে রেখো। বেদ হলো হিন্দুদের পবিত্র গ্রন্থ। হিন্দু ধর্ম বৈদিক আচার অনুষ্ঠান রীতিনীতির উপর ভিত্তি করেই হিন্দু ধর্মের উত্থান ঘটেছে। আর বর্তমানে ভারতে 78.35% জনগণ হলো হিন্দু, যেটা 2011 আদমশুমারি অনুসারে। এই পার্সেন্টেজগুলো কিন্তু তোমাদের জিজ্ঞেস করে পরীক্ষাতে, ঠিক আছে? এবং এটি বিশ্বের কততম বৃহত্তম ধর্ম এগুলোও কিন্তু জিজ্ঞেস করে। তো নেক্সট দেখব, ইসলাম ধর্ম। এটি ভারত এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম। তারপরে দেখো, ভারতে আরবীয়দের আগমনের পর থেকে ইসলাম ধর্মের প্রসার ঘটে। তারপরে দেখো, ভারতে ইসলাম ধর্মের জনসংখ্যা হলো 14.88%, 2011 আদমশুমারি অনুসারে। এই প্রত্যেকটা ধর্মের পার্সেন্টেজগুলো কিন্তু মনে রেখো, ঠিক আছে? 14.88 হচ্ছে ইসলাম ধর্ম। নেক্সট, তারপরে দেখো, এরপরে আমরা দেখব ইসলাম ধর্ম সম্পর্কে আরেকটা পয়েন্ট দেখো। কয়েকজন বিখ্যাত সুফি সাধক হলেন মঈনুদ্দিন চিশতি, নাসিরউদ্দিন চিরাগ, নিজামুদ্দিন আউলিয়া। তারপরে দেখো কি রয়েছে। তারপরে দেখব আমরা বৌদ্ধ ধর্ম সম্পর্কে। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা হলেন গৌতম বুদ্ধ, সকলেই জানো। এবং খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে বুদ্ধের আবির্ভাবের পর থেকে আদি মধ্যযুগ পর্যন্ত এই ধর্মের বিশেষ প্রভাব লক্ষ্য করা যায়। এই পার্সেন্টেজটা দেখো, ভারতে বৌদ্ধ ধর্মাবলম্বীর সংখ্যা হচ্ছে 0.8%। আর বৌদ্ধ ধর্মের বিভিন্ন শাখাগুলো হলো হিনজান, মহাযান, বজ্রযান। দেখো, এই টপিকটা কিন্তু সমানভাবে ইতিহাসের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। তো ইতিহাস তো বটেই, তার সাথে সাথে স্ট্যাটিক জিকে থেকেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে। নেক্সট দেখো, জৈন ধর্ম। জৈন ধর্ম সম্পর্কে কি বলা আছে দেখো। এই ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব বা আদিনাথ, জিজ্ঞেস করে পরীক্ষাতে। এই ধর্মের অপর দুই গুরুত্বপূর্ণ তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ আর হচ্ছে মহাবীর। পার্শ্বনাথ ছিলেন 23তম তীর্থঙ্কর আর মহাবীর হলেন 24তম তীর্থঙ্কর। এই কততম এগুলো কিন্তু জিজ্ঞেস করে। তোমরা আমাকে জানিও কমেন্ট বক্সে জৈন ধর্মের একমাত্র মহিলা তীর্থঙ্কর কে ছিলেন, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। তারপরে দেখো, বর্তমানে ভারতের জৈন ধর্মাবলম্বী জনসংখ্যা হচ্ছে 0.4%, প্রত্যেকটাই 2011 সেন্সাস অনুসারে কিন্তু, ঠিক আছে? তারপরে দেখব খ্রিস্টান ধর্ম সম্পর্কে। এটি ভারতের তৃতীয় বৃহত্তম ধর্ম এবং বিশ্বের সর্ববৃহৎ ধর্ম। ভালো করে মনে রেখো, ভারতের তৃতীয় মানে থার্ড লার্জেস্ট, কিন্তু বিশ্বের মধ্যে ফার্স্ট মানে বৃহত্তম ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম। আর বর্তমানে ভারতে 2.5% খ্রিস্টান ধর্মাবলম্বী আছে। ভারতের প্রায় 73% খ্রিস্টান হলো ক্যাথলিক। পরীক্ষাতে এইভাবে প্রশ্ন ডাইরেক্ট জিজ্ঞেস করে কত শতাংশ কোন ধর্মাবলম্বী, অথবা এইভাবে জিজ্ঞেস করে প্রত্যেকটা ধর্ম দিল, সেখানে বললো অ্যাসেন্ডিং অর্ডারে বা ডিসেন্ডিং অর্ডারে সাজাও তাদের পপুলেশন পার্সেন্টেজ অনুসারে, ঠিক আছে? এবছরের 2022 বিসিএসই মেন্সেই কিন্তু এই প্রশ্ন এসেছিল যে ধর্মগুলিকে ডিসেন্ডিং বা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও। তারপরে দেখব আমরা শিখ ধর্ম। শিখ ধর্মের প্রবক্তা জানো গুরু নানক। আর ভারতে শিখ ধর্মাবলম্বী মানুষের সংখ্যা হচ্ছে 1.9%। আর শিখদের মূল ধর্মগ্রন্থ হলো গ্রন্থ সাহিব। নেক্সট, এরপরে আমরা দেখব ভারতীয় দর্শন। দেখো, ভারতীয় দর্শন শাস্ত্রের প্রধান উপজীব্য বিষয় হলো মোক্ষ, অর্থাৎ জন্ম ও মৃত্যু চক্র থেকে মুক্তি লাভ করা। এরপরে যে স্বরদর্শন আমরা জানি, স্বরদর্শনগুলো আমরা পড়ব, এটা ইতিহাস তোমরা পড়েছো। এখানেও কিন্তু স্ট্যাটিক জিকে হিসেবেও আসতে পারে। যে ছটা দর্শন রয়েছে, সেই ছটা দর্শন এবং সেই দর্শনের স্রষ্টা এবং সেই দর্শনগুলোর সাবজেক্ট বা বিষয়বস্তু কী, সেখান থেকে আমরা প্রশ্ন দেখব। প্রথমে দেখো সাংখ্য দর্শন। সাংখ্য দর্শনের স্রষ্টা হলেন কপিল মুনি।
এই কপিল মুনি কোন দর্শনের স্রষ্টা বা সাংখ্য দর্শনের স্রষ্টাকে এইভাবে প্রশ্ন জিজ্ঞেস করতে পারি। তারপরে দেখো প্রথম দিকে সাংখ্য দর্শন ছিল বস্তুবাদী, পরে তা আধ্যাত্মবাদী দর্শনে পরিণত হয়। তারপরে দ্বিতীয় দেখো যোগ, পতঞ্জলি হলেন যোগ দর্শনের স্রষ্টা। থার্ড রয়েছে দেখো ন্যায় দর্শনের স্রষ্টা হলেন গৌতম। নেক্সট, এরপরে দেখো এই ন্যায় দর্শন সম্পর্কে। এই দর্শনের মতবাদ অনুসারে অনুমান, শব্দ এবং উপমার ভিত্তিতে কোনো বিবৃতি বা তথ্যের সত্যতা যাচাই করা হয়। তারপরে দেখো রয়েছে বৈশেষিক দর্শনের স্রষ্টা হলেন কনাদ। এই দর্শনকে ভারতের পদার্থবিদ্যার চর্চার প্রথম পদক্ষেপ হিসেবে গণ্য করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, জিজ্ঞেস করে পরীক্ষাতে যে পদার্থবিদ্যার চর্চার প্রথম বিকাশ কোন দর্শন শাস্ত্রে হয়েছিল। ঠিক আছে, এরপরে দেখব পূর্ব মীমাংসা। এই পূর্ব মীমাংসা দর্শনের স্রষ্টা হলেন জৈমিনী। মীমাংসা দর্শন অনুযায়ী বেদই চিরন্তন সত্যের উৎস। তারপরে দেখো শেষ দর্শন হচ্ছে বেদান্ত বা উত্তর মীমাংসা। এর স্রষ্টা হলেন ব্যাসদেব। আর বেদান্ত হলো প্রাচীন বেদের শেষ ভাগ। অনেক সময় জিজ্ঞেস করে বেদের শেষ ভাগ কোনটি, সকলে জানো বেদান্ত। এবার দেখো এই 6টা দর্শন ছাড়াও অন্যান্য কয়েকটি দর্শন আছে, যেমন চারবাক বা লোকায়ত দর্শন। এই চারবাক দর্শনের প্রবক্তা হলেন চারবাক। বৌদ্ধ দর্শন, সকলে জানো এই প্রবক্তা গৌতম বুদ্ধ। জৈন দর্শনের প্রবক্তা হলেন মহাবীর, যার আসল নাম কি ছিল, বর্ধমান। এইবার আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এই প্রশ্নোত্তরগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মিসলেনিয়াস পরীক্ষার জন্য। ঠিক আছে, মেনলি লিটারেচারের উপরে ভিত্তি করে এই প্রশ্নগুলি আমি নিয়েছি। দেখো, দক্ষিণ ভারতে যে সংস্কৃতির প্রভাব বিশেষভাবে লক্ষণীয় সেটা হচ্ছে দ্রাবিড় সংস্কৃতি। তারপরে দেখো সাংখ্য শব্দের অর্থ হলো গণনা। তারপরে রয়েছে গৌতম বুদ্ধ প্রবর্তিত ন্যায় দর্শনের আবির্ভাব ঘটে তর্কশাস্ত্র রূপে। তারপরে প্রশ্ন দেখো, বৌদ্ধ দর্শন প্রতিষ্ঠিত হয়েছে দুঃখবাদের উপর ভিত্তি করে, আর চারবাক দর্শন প্রতিষ্ঠিত হয়েছে সুখবাদের উপর ভিত্তি করে। ইন্দো আর্য গোষ্ঠীভুক্ত কয়েকটি ভাষা হলো হিন্দি, সংস্কৃত, বাংলা, কাশ্মীর, পালি ইত্যাদি। নেক্সট দেখব দ্রাবিড় ভাষা পরিবারের অন্তর্গত কয়েকটা ভাষা কি কি? তেলেগু, তামিল, কন্নড়, মালায়ালাম। এরপরে আছে হিন্দি ভ্রমণ সাহিত্যের জনক বলা হয় রাহুল সাংকৃত্যায়নকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের সংখ্যা কত? আমরা জানি 6টা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সংবিধানে। কি কি? তামিল, সংস্কৃত, কন্নড়, মালায়ালাম, তেলেগু এবং ওড়িয়া। এবং প্রশ্ন এভাবে জিজ্ঞেস করে যে লেটেস্ট কোনটা এর মধ্যে? লেটেস্ট ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হলো আমাদের ওড়িয়া। ঠিক আছে, তারপরে দেখো বিবেক সিন্ধুর লেখক হলেন মুকুন্দ রাজ। তারপরে আছে কবি সূর্য বলে পরিচিত হলেন বলদেব রথ। নেপালি ভাষায় রামায়ণ রচনা করেন ভানু ভক্ত। তারপরে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা যে আইরিশ কবির রচনা দ্বারা প্রভাবিত ছিল সেটা হচ্ছে W.B. ইয়েটস। দেখো সাহিত্য থেকে আমি এর আগে বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি, সেখানে গুরুত্বপূর্ণ সাহিত্যিক, তাদের রচনা, বিভিন্ন চরিত্র, স্রষ্টা, এই সমস্ত কিছু নিয়ে আমি ডিটেলসে বলেছি। তো মিসলেনিয়াস পরীক্ষার জন্য এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র দেখে তোমরা বুঝতে পারবে। তারপরে দেখো মাইকেল মধুসূদন দত্তের রচনাবলী প্রভাবিত ছিল মিল্টনের প্যারাডাইস লস্ট দ্বারা। এখন কিন্তু প্রশ্নপত্রে অনেকটা ডিপ লেভেল থেকে প্রশ্ন আসে, সুতরাং আগেকার থেকে এখন এইভাবে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করতেই পারে। ঠিক আছে, এই প্রশ্নের প্যাটার্নগুলো তোমরা যদি দেখো বুঝতে পারবে। তারপরে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের তীর্থযাত্রা হলো ইয়েটসের দ্য জার্নি অফ মেগির বাংলা অনুবাদ। তারপরে দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে ইংরেজি সাহিত্যের দ্বারা প্রভাবিত ছিলেন তিনি হলেন স্যার ওয়াল্টার স্কট। মুন্সি প্রেমচাঁদ জন্মগ্রহণ করেন 1880 সালে এবং মারা যান 1936 সালে। তার বিখ্যাত রচনা গোদান প্রকাশিত হয় 1936 সালে। এই গোদান থেকে কিন্তু অনেকবার প্রশ্ন এসছে মিসলেনিয়াস পরীক্ষাতেই। গোদান রচনাটি কার বা এটা কোন ভাষাতে? ঠিক আছে, এখন কিন্তু অনেক ডিপ থেকে পড়তে হবে আমাদের, সেজন্য এইভাবে আমরা পড়ব। ঠিক আছে, তারপরে দেখো আজকের শেষ প্রশ্ন, কালিদাস সম্মান কোন বিভাগে দেওয়া হয়? সেটা হলো ধ্রুপদী সাহিত্য। কালিদাস সম্মান সকলেই জানো ইনি সাহিত্যিক ছিলেন, কিন্তু কোন সাহিত্য? এই সাহিত্য সকলেই জানি, কিন্তু সাহিত্যের নামগুলো চেঞ্জ করে দেবে। ঠিক আছে, তো ধ্রুপদী সাহিত্য, এটা তোমরা মনে রেখো। তো এই ছিল আজকের স্ট্যাটিক জিকের উপরে গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে আসবো। থ্যাংক ইউ।
একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে আমি আজকে বলতে চাই। তোমরা অনেকেই আমাকে বলো যে ক্লাসগুলো কন্টিনিউ করতে। দেখো, আমি যেহেতু সার্ভিস করি সেজন্য আমার পক্ষে সবসময় ক্লাস করানো সম্ভব হয় না, বিশেষ করে পিডিএফ বানিয়ে তারপরে ক্লাস করানো এটা ইম্পসিবল হচ্ছে, এই জন্য আমি কন্টিনিউ ক্লাস করাতে পারি না। তো তোমরা অনেকেই বলেছো যে আমি যেহেতু বলেছিলাম যে স্ট্যাটিক জিকের জন্য ছায়া প্রকাশনী রেল চ্যালেঞ্জার বুকটা অনেকটাই হেল্প হবে, মানে বেস্ট বলা যেতে পারে। সেখান থেকে 80% আশা করি পেয়ে যাবে যদি কভার করো পুরোটা। তো ছায়া প্রকাশনীর ইম্পর্টেন্ট যে আর্ট কালচার লিটারেচারের উপরে প্রশ্নগুলি আমি তোমাদের সাথে আলোচনা করতে চাই। তো পিডিএফ ছাড়া অন্য কিভাবে তোমাদের সাথে ক্লাস করালে তোমাদের পক্ষে সুবিধা হবে বা আমার পক্ষেও সুবিধা হবে সে সম্পর্কে যদি তোমরা কিছু সাজেশন দাও তো আমি সেই অনুসারে ক্লাস করাবো। কারণ পিডিএফ বানিয়ে ক্লাস করানো আমার পক্ষে খুবই ইম্পসিবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি আশা করছি তোমাদের গুরুত্বপূর্ণ মতামত তোমরা জানাবে যে পিডিএফ না বানিয়ে আমি ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের সাথে আলোচনা করব। বলে দেবো যে কোন কোন টপিকগুলোর থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা বেশি ফোকাস করবে। ঠিক আছে, তো তোমরা আমাকে সাজেশন দিও যে কিভাবে ক্লাস করালে পিডিএফ ছাড়া কিভাবে ক্লাস করালে তোমাদের সুবিধা হয়, যাতে আমারও কম টাইমে তোমাদের সাথে আমি ক্লাসগুলো করাতে পারি, যাতে তোমাদের হেল্প হয়। ঠিক আছে, থ্যাংক ইউ।